চারুর এমন কথা শুনে সোহান কিছুটা অবাক হয়ে গেল। তবে হ্যাঁ, একটা সুযোগ আছে আপনার। কি রকম? আপনি যদি 3 মাসের ভিতর আমার ভালোবাসাটা জিতিয়ে নিতে পারেন তাহলে আমি আপনাকে মেনে নেব। হঠাৎ এই কথাটা শুনে সোহানের মুখটা খুশিতে ভরে গেল। সেটা তো বাজিতে বলে দিয়েছি। আর শুনুন, আজ থেকে আমি আপনাকে বন্ধু ভাববো। আর যদি আমার ভালোবাসাটা জিততে পারেন তাহলে সারা জীবন স্বামী হিসেবে মেনে নেব। এ বলেই চারু ছাদ থেকে নেমে চলে গেল। সোহান উদাস মনে ছাদ থেকে নেমে গাড়িতে বসে গাড়ি ছেড়ে দিল। আজকেও গাড়িতে কোনো কথার আওয়াজ নেই, কিন্তু পরক্ষণেই চারুর মুখে কথা শোনা গেল। আপনার পছন্দ কিন্তু অনেক সুন্দর, যেমন শাড়িটা আর এই চেন কিন্তু আমাকে অনেক মানিয়েছে। ও নিশ্চয়ই অনেক খুশি হয়েছেন। হ্যাঁ, তবে এভাবে আমার মন পাবেন না, সেটার টাইম এখনো আছে। আচ্ছা চলো আমরা কোথাও ঘুরে আসি। চারু কিছুটা ভাবলো, তারপর হঠাৎ বলে উঠলো, ঠিক আছে, কিন্তু হাঁটার সময় হাত ধরবে না। সোহান আর চারু সারাদিন ঘুরলো। বিকেলবেলা তারা পার্কের পাশ দিয়ে হাঁটছিল আর গল্প করছিল। সোহান অনেক চেষ্টা করেছে হাত ধরার, কিন্তু ধরতে পারেনি। তাই মন ব্যাকা করে হাঁটতে লাগলো। মন খারাপ আপনার? না, আমি কিন্তু বুঝেছি আপনার মন খারাপ। কেন জানতে পারি? এই যে আশেপাশে সবাইকে দেখে হিংসা হচ্ছে, কেন তাদের দেখে আপনার হিংসা কেন? দেখো না, সবাই কত কি করছে আর আমি হেঁটেই যাচ্ছি, তাও আবার এক হাত ব্যবধান নিয়ে। এজন্যই তো আপনার সাথে কোথাও যেতে মন চায় না, শুধু চাওয়া আর চাওয়া। কেন চাইবো না? কারণ আমি আপনাকে মেনে না নিলে আপনার থেকে চাওয়া যাবে না। ওহ, দেখা যাবে। দুজনেই সন্ধ্যায় বাসায় ফিরে আসে। সোহান এসে কিছুক্ষণের জন্য উদা হয়ে যায়। চারু রুমটা সুন্দর করে সাজিয়ে নেয়। সোহানের বোনের সাথে আড্ডা দিতে রাতে ডিনার করার সময় সোহানকে দেখতে পেল। দুজনেই একসাথে ডিনার করে রুমে চলে গেল। সোহান রুমে গিয়ে দেখে বিছানাটা একটাই বালিশ। কি ব্যাপার, আমার বালিশ কই? ওই যে সোফায়। কেন আমি বিছানায় ঘুমাবো না? না, আজ থেকে আমরা আলাদা থাকবো। এটা হতেই পারে না। পারলে তুমি গিয়ে সোফায় ঘুমাও। দেখুন, অন্য সব ছেলেদের মতো আমি না পারলে নিজে যাও, নইলে বিছানায় জায়গা দাও। দেব না, আপনার প্রতি কোনো বিশ্বাস নাই। মেয়ে বলে কি? ঠিক আছে, দাঁড়াও, ফ্রিজ থেকে একটা মদের বোতল আনি। এই দাঁড়ান দাঁড়ান, কি কিছু কিছু বলবে? ঠিক আছে, বিছানায় ঘুমাবেন, কিন্তু ওইটা খাবেন না। সোহান তখন বালিশটা নিয়ে গিয়ে শুয়ে পড়তেই দেখে চারু মাঝখানে একটা খাম্বার মতো কোল বালিশ রেখে দিল। সোহান দেখে অবাক হয়ে গেল, শালার বউ এত ফাজিল কেন? চারু কোল বালিশ রেখে বাল্ব অন করে শুয়ে পড়লো। কি ব্যাপার, আলো নেবেলে না কেন? এমনি কোনো সমস্যা? সোহান আর কিছু না বলে পাশ কাটিয়ে ঘুমিয়ে গেল। মাঝরাত চারিদিকে সব নিশ্চুপ হয়ে রয়েছে। হঠাৎ সোহান কিছু একটা ভর অনুভব করে জেগে উঠল। তাকিয়ে দেখে চারু তার বুকের উপর শুয়ে রয়েছে আর কোলবালিশটা তার পিছনে। হ্যাঁ, তার মানে সোহান নিজেই কোলবালিশ সরিয়ে নিয়েছে। তাড়াতাড়ি করে কোলবালিশ চারুর পিছনে দিতে গিয়ে চারু নড়ে চড়ে উঠলো। সোহান চুপ করে রইল। তখন চারু আরো জোরে সোহানকে কোলবালিশ ভেবে জড়িয়ে ধরলো। সোহান চুপ করে চারুর মায়াবী মুখটা দেখছিল। ঘুমন্ত অবস্থা চারুকে একদম অন্যরকম লাগছিল। সোহান চারুর পা তার গায়ের উপর থেকে সরিয়ে নামিয়ে দিল। হালকা করে চারুর হাতটা চেপে ধরতেই চারু নড়ে উঠল। হাতটা ধরে চারুর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। সকালবেলা চারুর ঘুম ভাঙতে চিৎকার দিয়ে উঠল। চিৎকার শুনে সোহান জেগে গেল। চারু সোহানের বুকের উপর থেকে তাড়াতাড়ি করে উঠে পড়ল। সোহান বিছানা থেকে উঠতেই জানতাম আপনি এটাই করবেন। আমি কিছু করি না, তুমি নিজেই আমার উপর চলে এসেছো। জি না, আপনি কোলবালিশটা সরিয়ে আমাকে জড়িয়ে ধরেছেন। তাহলে দেখুন তো কোলবালিশটা কার পিছনে আছে। চারু বিছানায় তাকিয়ে দেখে কোলবালিশটা তার পিছনেই রয়েছে। অবাক হয়ে ভাবতে লাগলো, সে কখন কোলবালিশ সরালো। সে সোহানের দিকে একটু নাকি কান্নার ভাবে তাকালো। সোহান সেটা দেখে হেসে দিল, আর চারু রাগে খড়খড় করতে করতে চলে গেল। এভাবে তাদের অনেক দিন পার হয়ে গেল গল্প করা আর ঘুরে বেড়ানো দিয়ে। আর প্রতিদিনই নয় জড়িয়ে ধরে নয়তো গায়ের উপর থাকতো, কিন্তু চারু বুঝতে পারতো না এটা কিভাবে হতো। আর সকালবেলা এটা দেখে চারু রেগে গিয়ে ছটফট করতো, আর যেটা দেখে সোহান শুধু হাসতো। প্রতিদিনের মতোই সোহান তার অফিসে বেরিয়ে যেত আর চারু অভির সাথে কথা বলতো। তবে চারু সুযোগ পাচ্ছিল না সোহানকে সাহায্য করার। তাছাড়া চারু ধীরে ধীরে সোহানের প্রতি দুর্বল হয়ে যাচ্ছিল, যেটা চারু নিজেও বুঝতে পারছিল। প্রতিদিন বেড়াতে যাওয়া, একসাথে থাকা আর গল্প করাটা যেন চারুকে পাল্টে দিচ্ছিল। তবে অভিকে চারু একটু বেশিই ভালোবাসতো, তাই সে অভির কথাই ভেবে যেত আর প্রতিদিন আড়ালে কথা বলে যেত। প্রতিদিনের মতোই আজকেও চারু তার বিএফের সাথে কথা বলল অনেকক্ষণ, কিন্তু আজকে সে একটু রোমান্টিকের কথা বলল। কথা বলে দেখে ঘড়িতে 11টা বেজে গেছে, কিন্তু সোহান এখনো বাসায় ফেরেনি। এত রাতে সোহান কখনো দেরি করে না।
সেটা ভেবে চারু কিছুটা চিন্তিত হলো। হঠাৎ ভাবতেই কে যেন রুমের কর্নার আলো। চারু গিয়ে দেখে সোহান। দরজা খুলে দিতে সোহান মাতালের মতো বিছানায় পড়ে বসলো। চারু বুঝতে পারলো সোহান নেশা করেছে, সাথে ভয় পেয়ে গেল না জানি আবার কি হয়। চারু গিয়ে সোহানকে জিজ্ঞেস করতে লাগলো। সোহান মাতাল অবস্থায় নিজেকে কন্ট্রোল করতে লাগলো, কিন্তু চারুর আওয়াজ তার নেশা আরো বাড়িয়ে দিচ্ছিল। সে চারুকে ধাক্কা দিয়ে সরিয়ে বিছানায় সরিয়ে পড়ল। চারু অবাক হলেও কিন্তু কিছুটা ভয় থেকেও বাঁচলো। এটা ভেবে আয়নার সামনে শাড়িটা ঠিক করতে লাগলো। হঠাৎ চারুর শাড়িটা গা থেকে পড়ে যায় আর সোহানের চোখে পড়ে যায় চারুর কোমর। চারু সোহানকে ঘুমন্ত ভেবে কোমরে হাত দিয়ে নাড়তেই সোহান চোখ বুজে ফেলল। সোহান নিজেকে কোনো রকমই কন্ট্রোল করতে পারছিল না। এদিকে চারুর প্রতি প্রচন্ড রাগ, তার উপর নেশা অবস্থায় রয়েছে। তবে সেটা কেন, পরে জেনে নেওয়া যাবে। চারু শাড়িটা ঠিক করে ঠোঁটে হালকা লিপস্টিক নিতে লাগলো। সোহান বিছানা থেকে উঠে চারুর পিছন থেকে শাড়ির ভিতরে হাত দিয়ে কোমরটা চেপে ধরলো। চারু আচমকা টের তাকিয়ে দেখে সোহান। সে বুঝতে পেরে সোহানকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। সোহান তাকে বিছানায় ফেলে দিয়ে জড়িয়ে ধরলো। লিপস্টিকওয়ালার ঠোঁটটা তার ঠোঁট দিয়ে আলতো করে চেপে ধরলো। চারু নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। শাড়িটা টান দিয়ে খুলে কোমরের মুখ লাগিয়ে সোজা বুকের ভিতর নিয়ে নিল। জোর করে ধরে আবার ঠোঁট কামড়ে ধরে বারবার কামড়াতেই থাকলো। চারু সোহানকে ছাড়াতে না পেরে ওভাবেই চুপ করে চোখে পানি ফেলতে লাগলো। সোহান চারুকে তার বুকের উপর শক্ত করে ধরে চারুর উপর অত্যাচার শুরু করে দিল, যেটা চারু চুপ করে সহ্য করে নিচ্ছিল। তার কিছু করার নেই, তার জন্য তৈরি স্বামীকে আনন্দ দেবার জন্য। অনেকক্ষণ পর সোহান চারুর উপর পড়ে গেল। শুধু ঘুমানোর আগে বলতে লাগলো, চারু, শুধু আমার চারু, শুধু আমার, কেউ চারুকে নিতে পারবে না। ঘুমিয়ে পড়লে চারু সোহানকে বালিশের উপর মাথা রেখে ঘুম পাড়িয়ে দেয়। চারু কোনো রকমের বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। তার ইচ্ছে করে পালিয়ে যেতে, কিন্তু বুঝতে পারে না কেন যেন এখান থেকে যেতেও পারে না। সোহানকে তার পছন্দ না হলেও স্বামী হিসেবে ছাড়তেও পারে না। সকালবেলা সোহান ঘুম থেকে উঠে দেখে পাশে চারু নেই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। বাইরে গিয়ে দেখে চারু রান্নাঘরে। সোহান রুমে এসে বসতে চারু সোহানের জন্য এক কাপ কফি নিয়ে হাজির হলো। কফিটা রেখে চলে যাওয়ার সময় সোহান চারুর হাতটা চেপে ধরল। চারু তার দিকে তাকাতেই চারু রাতের ব্যবহারের জন্য দুঃখিত। নেশা করার ফলে হুঁশ ছিল না। ঠিক আছে, সব স্বামীরাই তো তার বউকে আদর করবে, এটাই তো তাদের হক, এটা বলে চারু চলে গেল। তবে সোহান বুঝতে পারল না আজ এত আদর কেন। তাই তাড়াতাড়ি করে সে তার সিগারেট রুমে চলে যায়। সকালের খাবার রেডি, সবাই একসাথে খাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে চারুর হাতে খাবারের প্লেট, আর সেটা তাদের রুমের দিকেই আসছে। আজ চারু নিজের হাতে রান্না করে সোহানের জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু কেউ জানতে পারলো না এটার আসল কাহিনীটা কি। চারু খাবার নিয়ে রুমে গিয়ে সোহানকে ডাকতে থাকলো। কিছুক্ষণ পর সোহান রুমে এলো। এই যে, কোথায় গিয়েছিলেন? কিছু না, একটু ছাদে গিয়েছিলাম। এই যে নিন আপনার খাবার। কিন্তু আমি তো নিজে সবার সাথে নাস্তা করি, আজকে না হয় একসাথে আমরা এখানেই নাস্তা করি। এই বলে চারু নরম সুরে সোহানের সাথে কথা বলতে লাগলো। সোহানের কাছে গিয়ে হাসি মুখে তার হাত ধরে নিয়ে খাবারের সামনে বসে পড়লো। কিন্তু সোহানকে কোনো চিন্তা করতে দেখা যাচ্ছে না। চারু খাবার প্লেটটা সোহানের সামনে এগিয়ে দিল আর খাওয়ার জন্য অনুরোধ করলো। সোহান প্লেটটা এগিয়ে নিল। চারুকে দেখে মনে হচ্ছিল সে যেন কিসের অপেক্ষা করছিল। দেখে মনে হচ্ছিল তার জীবনে গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে যাচ্ছে। খাবারটা আজকে চারু নিজে রান্না করে এনেছে। চারু সোহানকে বারবার খাওয়ার অনুরোধ করছে, আর সোহান খাওয়ার জন্য অগ্রসর হচ্ছে। কিন্তু একবারও ভাবলো না যে কেন আজ চারু নিজে খাবার রান্না করলো। কেন আজ চারু রাতের অত্যাচারের কথা ভুলে গিয়ে তার প্রতি এত নরম হয়ে আছে, কেন আজ সে এত খুশি মেজাজে আছে। তাহলে কি চারু খাবারের সাথে কিছু মিশিয়ে দিয়েছে? কিন্তু যদি কিছু মেশাই তাহলে তো সোহানের বিপদ। হ্যাঁ, চারু আজ সোহানের খাবারের সাথে অতি সাবধানে বিষ মিশিয়ে দিয়েছে, আর তার প্ল্যান মোতাবেক খাবার নিয়ে এসেছে। সোহান ভাত খেয়ে উঠে বলল, কি হলো, খাবার খাবে না? না, পেট ভর্তি রয়েছে। কিন্তু তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি। কে বলেছে? টেবিলের উপর তাকিয়ে দেখো। চারু টেবিলের উপর তাকিয়ে দেখে 2টা বার্গারের প্যাকেট, তার মানে সে এটাই খেয়েছে। সাথে সাথে চারুর মন খারাপ হতে লাগলো। তার প্ল্যানটা কাজ করলো না। খাবার নিয়ে মনে মনে নিন্দা করতে করতে চলে গেল। তবে সে আশা ছেড়ে দেয়নি। এখন না হয় বেঁচে গেলে, কিন্তু কতদিন আমার হাত থেকে বাঁচবে? সোহান রেডি হয়ে নিতে লাগলো। কোথায় যাচ্ছ? কেন, অফিসে? এত তাড়াতাড়ি কেন? কে বলেছে এত তাড়াতাড়ি? ঘড়ির দিকে তাকিয়ে দেখেছো? চারু চিন্তার ভেতরে সময় পর্যন্ত ভুলে গিয়েছে। সেও রেডি হয়ে নিল আর সোহানের সাথে বেরিয়ে পড়ল। সোহান চারুকে কলেজ নামিয়ে দিয়ে অফিস চলে গেল। আজকে সোহান তাড়াতাড়ি অফিস থেকে চলে এলো। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু টিভি ছেড়ে দিল। ইতিমধ্যে চারুও চলে এসেছে। দুজনেই টিভির সামনে বসে টিভি দেখছিল। তখন সোহান চারুকে বলল, চারু, একটা কথা বলবো? হ্যাঁ, বলুন। তুমি যাকে ভালোবাসো, বিয়ের পরে কি তার সাথে দেখা করেছো?
না, কেন? অবাক হয়ে তাকিয়ে, না, এমনিতেই জানতে ইচ্ছে করলো। আপনি মাঝে মাঝে অদ্ভুত প্রশ্ন করেন। নিজেই তো অদ্ভুত, তাই এমন প্রশ্ন স্বাভাবিক। আজকে চলুন একটু ঘুরে আসি। কেন? কোথায় যাবে? একটু মার্কেটে যেতে হবে। যদি যেতেন তাহলে ভালো হতো। ঠিক আছে, তাহলে তুমি রেডি হয়ে নাও। দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়লো। লেকের পাশে গাড়ি থামিয়ে ঘাসের ওপর দিয়ে হাঁটতে লাগলো। সন্ধ্যার সময় সবুজ ঘাসের বুকে হেঁটে গল্প করাটা একটা অপূর্ব বিষয়। কিছুক্ষণ গল্প করে হাঁটার সময় সোহান চারুর হাতে একটা ছোঁয়া দিল। চারু টের পেয়েও তেমন কিছু বলল না। এবার সোহান চারুর হাতটা চেপে ধরলো। আর যা হবার তাই হলো। হাঁটা না ধরে হাঁটা যায় না। একটু হাত ধরলে কি এমন ক্ষতি হবে? অনেক ক্ষতি হবে, কারণ হাত একটু আস্তে ধরতে হয়। সোহান আর কিছু না বলে আবার হাতটা ধরলো। চারু তার দিকে তাকালো। সোহান এবার হাত ছাড়লো না। চারু ছোট্ট একটা হাসি দিয়ে হাঁটতে লাগলো। সে ইচ্ছে করে প্ল্যানটা করেছে যেন সোহান তার প্রতি আরো দুর্বল হয়, কিন্তু সবসময় সব পদ্ধতি কাজ করে না। হঠাৎ চারু পায়ে হোঁচট খেয়ে পড়ে যায়। প্রচন্ড ব্যথার কারণে আর উঠতে পারলো না। শেষ পর্যন্ত সোহান তাকে কোলে তুলে নিল। মনে হচ্ছিল সত্যিকারের ভালোবাসাটাই দুজনের ভেতর বিদ্যমান। সোহান চারুকে কোলে নিয়ে গাড়ির দিকে এগোতে থাকলো। চারু এভাবে সোহানের কোলে এটা ভেবে সোহানের মুখ লজ্জায় মুখ লুকিয়ে নিল। সোহান একটা মুচকি হাসি দিয়ে চারুকে গাড়িতে বসিয়ে দিল। চারুর পায়ে ব্যথা হওয়ার কারণে তারা মার্কেটে যেতে পারলো না। বাড়িতে এসে সেখান থেকেও চারুকে কোলে নিয়ে রুমে নিয়ে বিছানায় শুয়ে দিল। রাতে এক গ্লাস পানি নিয়ে একটা ব্যথার বড়ি দিয়ে সোহান চারুর দিকে বসলো। এই নাও, হা করো, ওখানে রাখুন, আমি খেয়ে নিব। সোহান তবুও নিজের হাতে চারুকে ওষুধ খাইয়ে দিল। কয়েকদিন পর সোহান রাতে বসে কাজ করছিল। হঠাৎ চারু খাবার নিয়ে এলো। সোহানের সামনে রেখে দিল। এই নাও, খাবারটা খেয়ে নাও। আমি তো আজ ডিনার করে এসেছি, কিন্তু তোমাকে বলতে ভুলে গিয়েছি। চারু আবারও সোহানের দিকে রাগি লুক নিয়ে তাকালো। আজকেও খাবারে বিষ মিশালো, কিন্তু কাজ হলো না। আগের মতো আবারও নিরাশ হয়ে ফিরে গেল। এভাবে সে প্রায়ই খাবারের সাথে বিষ নিয়ে আসতো, কিন্তু প্রতিবারই সোহান এড়িয়ে যেত। চারুর সন্দেহ হতো, কিন্তু কিছু বলতে পারতো না, কারণ ব্যাপারটা শুধু সেই জানতো। তবে চারুর মেজাজটাও অন্যরকম হয়ে গিয়েছে। আগের মতো এখন আর ততটা খারাপ আচরণ করে না, কিন্তু সাথে সাথেই রেগে যায়। রাত জেগে অভির সাথে কথা বলার পরিমাণটাও বেড়ে চলেছে। তবে সে সবসময় অভির কাছে মিথ্যা বলতো যে সোহান তাকে এখনো স্পর্শ করেনি। প্রায় 2 মাস হয়ে এলো, আর বাজি অনুযায়ী সোহানের হাত মাত্র কয়েকদিন রয়েছে। রাতে সে ইচ্ছে করে চারুর হাতে রান্না খেতে চাইলো। সোহানকে আজ অনেকটাই বিস্ময় দেখাচ্ছে, কারণ গতকাল চারু অভির সাথে হোটেলে আবারও দেখা করেছে, আর সেটাই সোহান একদম ভেঙে পড়েছে। চারু কিছুটা অবাক হলেও সুযোগটা হাতছাড়া করতে চাইল না, যদিও তার মন অনেক বাধা দিচ্ছিল, কারণ চারু পুরোটা পাল্টে গিয়েছে। তবুও সে ভালোবাসার কাছে হেরে গেল, আর রান্না করে খাবারে খুব সাবধানতার সাথে বিষ মিশিয়ে দিল। তাছাড়া আজকে সোহানের অনেকটা মাথা ব্যথাও ধরেছে। রাত 9টা বাজে, হাতে খাবার নিয়ে চারু রুমের দিকে রওনা দিচ্ছে। চারুর হাতটা কাঁপছে আর পুরো শরীর ঘেমে যাচ্ছে। কোনো রকমে রুমে গিয়ে খাবারটা টেবিলের উপর রেখে দেয়। দেখে সোহান বিছানায় শুয়ে রয়েছে। চারুকে সোহানকে ডাক দিতে সোহান বিছানা থেকে উঠে পড়ে। আজ সোহানকে দেখে মনে হচ্ছে অনেকটা কষ্টের ভিতর রয়েছে। সোহান উঠে ফ্রেশ হয়ে এলো। এসে চারুর দিকে হাসি মুখে তাকালো, যেটা দেখে চারুর হাসির অভিনয় করলো। চারু সোহানের প্লেটটা সঠিক জায়গায় রেখে দিল। সোহান খাবারটা রেখে চারুর পাশে ঘুরতে লাগলো, যেটা দেখে চারু ভয় পেতে লাগলো। চারু ভাবলো তাহলে কি সোহান টের পেয়ে গিয়েছে। খাবারটার দিকে তাকিয়ে চারু, খাবারে তো কিছু মেশানো নেই। কি 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 বলছেন? খাবারে আবার কি মেশাবো? ও চারু, তুমিও না? আচ্ছা চলো, মজা করছিলাম। সোহান চারুকে নিয়ে টেবিলে বসে পড়ল। চারুর অবস্থা বেগতিক, ভয়ে তার গলা শুকিয়ে গিয়েছে। সোহান প্লেটটা এগিয়ে নিল। তাকে দেখে মনে হচ্ছিল যেন খুশি আর আনন্দের সাথে খাবার খাবে। চারু, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বাজি অনুযায়ী তো আমি তোমার ভালোবাসা জিততে পারিনি। কিছুদিন পর হয়তো তোমাকে ছেড়ে যেতে হবে। তাই খাবারটা যদি তুমি খাইয়ে দিতে তাহলে খুব খুশি হতাম। না, মানে, ঠিক আছে। চারু সোহানের কথা শুনে অবাক হয়ে প্লেটটা এগিয়ে নিল। সোহান তাকে একদম কাছে টেনে নিয়ে হা করে রইল। চারু যেহেতু সুযোগ পেয়েছে, তাই হাত ছাড়া করতে চাইলো না। এই বিষ কমপক্ষে 6 ঘন্টা পর কাজ করবে, তাই কোনো সন্দেহ থাকবে না। চারু প্লেট থেকে বিষ মাখা ভাত সোহানের মুখের দিকে এগিয়ে দিচ্ছে, আর সোহান হা করে চারুর দিকে তাকিয়ে আছে। সোহানের চোখটা টকবগে লাল হয়ে আছে, মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কেঁদেছে। চারুর হাতটা থরথর করে কাঁপছে, তবুও তার হৃদয়টা একদম কঠোর হয়ে আছে। চারু সোহানের মুখে ভাত পুরে দিল। একবার ভাবলো না, এটা তার 3 কবুল সাক্ষী রেখে বিয়ে করা স্বামী। চারু ভাত মুখে দিতেই সোহান খাবারটা গিলেই, চারু, খাবারটা অনেক মজার হয়েছে, নিজের হাতে বানিয়েছি।
শোনো চারু, ধরো এখন থেকে আমাদের সম্পর্ক শেষ, তাহলে তখন কি করবে? এসব কি বলছো? এটা কখনোই হবে না। চারু, আমি না থাকলে তুমি তোমার খেয়াল রাখবে ঠিক মতো, আর কারো কথায় কোথাও যাবে না। এমন কথা বলছো কেন? আজকে একটু বলতে দাও না। যদি আর নাই বলতে পারি, এই যে আমার পরে আমি যদি না থাকি, তাহলে তুমি তোমার সেই প্রেমিককে বিয়ে করে নিও। কি হলো তোমার? জানো, তোমাকে কষ্ট দিতে আমার একদম ভাল লাগছে না, তাই ভাবছি তোমাকে আর কষ্ট দেব না। আমাদের যেদিন একজন থাকবে না, তখন তার বেদনায় কখনো কেউ কাঁদবে না। তোমার চোখে জল কেন? আজ তোমার হাতের প্রথম খাবার খেলাম, তাই চোখে জল এসেছে। চারু, তোমার কোলে একটু মাথা রেখে ঘুমাতে দেবে? চারু আর কিছুই বলতে পারল না। মাথা নিচু করে বিছানায় বসে সোহানকে তার কোলে মাথা রেখে শুয়ে দিল। চারু, হাতটা একটু ধরবে? ঠিক আছে, ধরছি। আজকে না আমার খুব আনন্দ হচ্ছে, কেন জানো? কারণ আজ আমার ভালোবাসার সেরা উপহারটা নিজের প্রিয়জনের থেকে পেয়েছি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি উপহার? কালকেই পেয়ে যাবে। ঠিক আছে, তুমি এখন ঘুমাও। হ্যাঁ, না চাইলেও তো ঘুমোতেই হবে, কিন্তু তোমাকে ছাড়া ঘুমোতে মন চাইছে না, তাই তোমার কোলেই না হয় শেষ ঘুমটা পেয়ে নেই। আর হ্যাঁ শোনো, কালকে তোমাকে আরো কিছু দেবো, কিন্তু সেটা বলবো না, যেটা পেয়ে তুমি খুব খুশি হবে হয়তো, কারণ আমার ভালোবাসাটা তো তোমার ভেতর নেই। শোন, আরো কিছু বলতে কেউ বললো না, শুধু চোখে জল ফেলছিল আর নিজের ভালোবাসার কাছে হেরে যাওয়াটা চেয়েছিল। ধীরে ধীরে সোহান চারুর কোলে ঘুমিয়ে পড়ে। চারুর ব্যবহার কেমন যেন পাল্টে যেতে থাকলো। নিজের ভুলটা পুরোপুরি বুঝে নিয়েছে, কিন্তু তার আর কিছুই করার নেই। সে যদি এখন সোহানকে বাঁচাতে চায়, তাহলে সোহান বেঁচে গেলে তাকে হয়তো সোহান মেরে দেবে। এই ভয়ে সে মুখ বুজে রইল। চুপিসারে সোহানকে বিছানায় রেখে অভিকে ফোনে সব বলে দিয়ে ব্যাগ গুছিয়ে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। সোহান নীরবে ঘুমিয়ে যাচ্ছে। রাত পেরিয়ে মাঝরাত হয়ে গিয়েছে। ধীরে ধীরে সোহানের মুখ দিয়ে লালা বের হতে শুরু হলো, আর সোহানের ছটফট করাটা বেড়ে গেল। তবুও বুঝেও চুপ করে বিছানায় পড়ে থাকলো। কিন্তু চারু যাবার সময় দরজা ভুল করে খুলে রেখে চলে যায়, আর বাড়ির কাজের লোক হঠাৎ দেখে কি যেন মনে করে রুমের দিকে দিয়ে এগিয়ে যেতে লাগলো। রুমের পাশে এসে বাবু বলে ডাক দেবার মুহূর্তে এমন অবস্থা থেকে চিৎকার দিয়ে ওঠে। সারা বাড়ির সবাই জেগে যায়। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে সোহানকে নিয়ে হাসপাতালে রওনা হয়, আর চৌধুরী বাড়িতে কান্না রোল ভরে যায়। ওদিকে চারু তার বাড়িতে গিয়ে আর এগোতে পারছিল না। তার পা যেন আর যেতে চাইছিল না। বিছানায় বসে আয়নার সামনে বসে তাকিয়ে দেখে তার চোখে পানি। তার মনটা কেমন যেন হাহাকার করছিল। কেমন যেন তার সোহানের প্রতি খুব মায়া হতে লাগলো। হাসপাতালে সোহানকে তাড়াতাড়ি নিয়ে অপারেশন রুমে ঢুকিয়ে দেয়। ডাক্তাররা ওই মুহূর্তে কিছু বলতে পারছিল না। পুরো শহর এই খবর শুনে অবাক হয়ে যায়। তাকে দেখার জন্য হাসপাতালে ভিড় জমে যায়। ওদিকে চৌধুরী বাড়ি থেকে চারুর কাছে ফোন আসতে লাগলো। চারু ফোন ধরে এমনভাবে বলতে লাগলো যেন সে এটা প্রথম শুনছে। অভিনয় করে সে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে হাসপাতালে। হাসপাতালে গিয়ে সোহানের মায়ের পাশে বসে মাথা নিচু করে রইল। পরে সবাই চারুকে বাড়িতে পাঠিয়ে দিল রাতে। অন্যদিকে অভির পরের দিন পালানো ঠিক করে নিয়েছে। চারু বাড়িতে এসে তাদের রুমে গেল। সে মনে মনে সোহানকে বলল, আমাকে মাফ করে দিও সোহান। তারপর সবকিছু গুছিয়ে নিয়ে নিতে লাগলো। তার প্ল্যান সকাল হলেই পালালো। খুঁজতে খুঁজতে হঠাৎ পায়ে যেন কিছু একটা বাঁধলো। তাই সে তাকিয়ে দেখে বিছানার তলে একটা বাক্স। চারুর মনে পড়লো এটা সেই বাক্স যেটা সে ছাদ থেকে সোহানকে রাখতে দেখেছিল। সেই বাক্সটা বের করে দেখে পুরাতন হয়ে গেছে সেটা। চারু ধীরে ধীরে বাক্সটা হাত দিল। টপ করে খুলতেই অবাক হয়ে যায়। সেটার ভিতর আর কিছু নয়, শুধু চারুর বিভিন্ন জিনিসপত্র, যেটা সোহান খুব যত্নে রেখেছিল। অনেকক্ষণ সেটার দিকে তাকিয়ে থেকে চারুর টনক নড়ল। কি যেন ভেবে তাড়াতাড়ি সোহানের সিক্রেট রুমে গিয়ে দৌড় দিল। রুমে গিয়ে দেখে সবকিছু ছড়ানো ছিটানো রয়েছে, যেটাতে চারুর ছবিতে ভর্তি। শুধু কিছু ইলেকট্রনিক জিনিস রয়েছে। চারু গিয়ে সোহানের কম্পিউটারটা অন করলো। তাকে দেখে কয়েকটা ফাইল এখনো সামনে রয়েছে। একটা ফাইলে চাপ দিতেই তাকে দেখে এই বাড়ির সবগুলো রুমের দৃশ্য মনিটরের পর্দায় চলে এসেছে। তাদের নিজের রুমের দৃশ্যও চলে এসেছে, আর সবকিছু উজ্জ্বল দেখাচ্ছে। চারু এটা দেখে কিছুটা পিছিয়ে গেল। তার মানে সোহান তাকে সবসময় ফলো করে, কিন্তু ক্যামেরাটা কোথায় লাগানো? তাড়াতাড়ি গিয়ে রুমের সব জায়গায় খুঁজলো, কিন্তু ক্যামেরা পেল না। হঠাৎ তার রুমে বাল্বের দিকে নজর গেল। তাড়াতাড়ি করে বাল্ব খুলে দেখে বাল্বের সাথে সিসি ক্যামেরা ফিট করা। তার মানে যখন সে রান্নাঘরে বিষ মেশাতো, তখন সেটা সোহান দেখতো, যার কারণে সে বাহানা ধরে খেত না। এটা ভেবে চারুর শরীর শিউরে ওঠে। আবার গিয়ে মনিটরের আর একটা ফাইল ওপেন করতেই দেখে কিছু রেকর্ড হয়েছে। একটা চালু করতেই কণ্ঠটা তার খুব চেনা চেনা লাগলো। হঠাৎ সে চুপ হয়ে গেল, কারণ কণ্ঠটা তারই ছিল। আর তার অভির সাথে যত কথা হয়েছিল সবই সোহানের কাছে রয়েছে। ধীরে ধীরে সবকিছু দেখে কি
সোহান কিভাবে রাতে ছটফট করছিল কাটিয়েছিল সেটার ভিডিও দেখলো। সবকিছু দেখে বিছানায় বসে পড়ে। তার শরীর ঘেমে ভিজে গিয়েছে। সে কি করবে বুঝতে পারছিল না। সোহান তার এত কিছু জেনেও কেন তাকে ছেড়ে যায়নি, কেন বারবার তার কাছে থাকার চেষ্টা করত। চারু কেমন যেন বাক্যহীন হয়ে গিয়েছিল। তার মানে সোহান কাল জেনে শুনেই খাবারটা খেয়েছিল। সে এখন বুঝতে পারছিল কেন সোহান তার উপর মাঝে মাঝে অত্যাচার করত। সে যেদিন অভির সাথে প্রেমালাপ করতো সেদিন সোহান সেটা সহ্য করতে পারতো না, তাই নেশা করে চারুর উপর তার প্রতিশোধ নিত। কিন্তু শেষ পর্যন্ত ভালোবাসি কথাটা বলেই ঘুমতো। চারু তখন সোহানের সাথে বেরানো, রাগারাগি, হাত ধরে হাঁটা আর একসাথে গল্প করাটা খুব মনে পড়ছিল। যে ছেলে বিষ খাওয়ার আগেও এমনভাবে ভালোবাসতে পারে তাকে তার কষ্ট দেওয়াটা ঠিক হয়নি। চারুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল, কিন্তু কেন পড়ছিল সেটা সে নিজেও বুঝতে পারছিল না। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে উকিলবাবুর ফোন। চারু ফোন কাটে নিয়ে চুপ করে রইল। চারু, তুমি দুপুরে চলে এসো, তোমার ডিভোর্স পেপার রেডি। সোহান নিজেই এটা করেছে, তাই এত তাড়াতাড়ি সম্ভব হয়েছে। তবে শোনো, আমার মনে হয় তোমার এটা করা উচিত না। সোহানকে হাসি মুখে দেখলেও ওর চোখে আমি ঠিকই জল দেখছিলাম। হাত থেকে ফোনটা পড়ে গেল চারুর। নিজেকে আজ চারুর অপরাধী মনে হচ্ছিল। এই সেই মেয়ে যে কিনা এভাবে এড়িয়ে চলেছে সোহানকে ছেড়ে। এই সেই মেয়ে যে বিবাহিত হয়েও তার স্বামীকে ধোঁকা দিয়েছে। আর এই সেই মেয়ে যার ভালোবাসা পাবার জন্য নিজের জীবন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজকে চারু হাড়ে হাড়ে বুঝতে পারছিল সোহানকে হারানোর বেদনাটা। ধুর, এই মেয়ে হচ্ছে এক নাম্বার প্রতারক, তাই বেশি ইমোশনাল হবে না, কষ্ট পেতে পারে। চারুর চোখ দিয়ে জল পড়ছিল, কিন্তু সে কাঁদতে পারছিল না। তার মাথাটা ঘুরছিল, ইচ্ছে করছিল সোহানকে গিয়ে আপন করে নেই, কিন্তু সে হয়তো জানে না তার জীবনে কি লেখা আছে। ডাক্তার অপারেশন রুম থেকে মুখ নিচু করে বের হলো। সবাই ডাক্তারের এমন কারণ দেখে ডাক্তারকে ঘিরে ধরলো, আর যেটা শুনলো সেটার জন্য তারা একদম প্রস্তুত ছিল না। ডাক্তারের কথাটা ছিল সোহানকে বাঁচানো সম্ভব হয়েছে, কিন্তু তার মাথায় বড় একটা আঘাতে আর বিষের মিশ্রণে পুরো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। হয়তো পাগলও হয়ে যেতে পারে। চারু ওভাবেই হাসপাতালের দিকে দৌড় দিল, কিন্তু এখন আর দৌড়ে লাভ কি, যা হবার তা তো হয়ে গিয়েছে। যেতে যেতে চারুর পা কেটে গেল, কিন্তু তবুও চারু থামছিল না। হাসপাতালে গিয়ে তার হার্টবিটটা বেড়ে গেল। অতিরিক্ত দৌড়ানোর কারণে ওভাবে হাসপাতালে পড়ে গেল। ডাক্তার এসে তাড়াতাড়ি তাকে নিয়ে গেল। 2 মাস পর। এই এই কোথায় যাও, এদিকে আসো বলছি। না না, আমি খাবো না, আমি এখন খেলবো। আগে খেয়ে নাও, তারপর খেলবে। চারু হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। সোহান লাফাতে লাফাতে এসে চারুর পাশে বসলো। হ্যাঁ, ডাক্তারের কথাটা ঠিকই ছিল, আজ সোহান পাগল হয়ে গেছে। তবে একটা জিনিস এখনো বলতে পারেনি, আর সেটা হলো চারুকে। এখনো সে চারুকে ছাড়া খাবে না, ঘুমাবে না, সবসময় তার সাথেই থাকবে। খাবার শেষে সোহান চারুর কোলে মাথা রেখে পুতুল নাচছিল, আর চারু চোখ দিয়ে ঝরঝর করে জল ফেলছিল। সে আজ সোহানের কাছে হেরে গিয়েছে, তবে সে ভালোবাসাটা কি সেটা বুঝে নিয়েছে। সে সোহানকে আর হারাতে চায় না। বিকেল বেলায় ঠিক আগের মতোই চারু কোলে মাথা রেখে পাগলামি করছে। সোহান আর চারু তার মাথাটা নেড়ে দিচ্ছে আর চোখ দিয়ে ভালোবাসার অশ্রু ফেলছে। সেদিন আর আজকের পার্থক্য হলো ভালোবাসা। চারু সোহানের বুকে মাথা রেখে বলল, কখনো তোমায় আর ছেড়ে যাব না। তাহলে আজকের এই সুন্দর গল্পটার এখানেই সমাপ্তি হোক। যদি গল্পটি